সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি যে ভিডিওগুলো আপনাদের সবার উপকার হবে, আপনারা যারা টেকনিশিয়ান বন্ধুরা আছেন, আপনাদের যেসব ভিডিওগুলো উপকার হবে সেই সব ভিডিওগুলো আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য। বন্ধুরা, আমি সবসময় চাই যারা আমাদের দেশে টেকনিশিয়ান যারা আছে, যাদের অ্যাডভান্স লেভেলের হয়তো বা কাজ শেখার মতো সময় হয়নি, সে হয়তো দোকান নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা কিন্তু সবচাইতে বেশি সমস্যায় আছেন যে তারা হয়তো বা কোনো রকমের কাজ শিখে যাননি বিদেশে, হয়তো বা তাদের কর্মদক্ষতা না থাকার কারণে ভালো কাজ পাচ্ছেন না। আবার অনেকে হয়তো বা কাজ পেয়েছেন কিন্তু যে কাজ করতে পাচ্ছেন না। বিশেষ করে তাদের জন্যই আমি ভিডিওগুলো আসলে আপলোড করা শুরু করি, এবং অনলাইন ক্লাসটাও কিন্তু সেই তাদের জন্যই আমি শুরু করি, বিদেশি যারা প্রবাসী আছেন সেই ভাইদের জন্য, সেই বন্ধুদের জন্য। তো বন্ধুরা, আমি আজকে সেই রকম একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমি আশা করব যে আপনাদের সবারই এতে উপকার হবে। যদি উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা কথা বলে রাখি, যদি আপনারা কেউ অনলাইনে ক্লাস করতে চান এবং অফলাইনে ক্লাস করতে চান, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে সহযোগিতা করা হবে। বন্ধুরা, আমাদের দেশে একটা কমন সমস্যা আছে যে আমরা শুধুমাত্র আইসি তোলা, রিভলভ করা, লাগানো, এতটুকুতে আমরা মনে করি আমরা অ্যাডভান্স কাজ শিখে গেছি। কিন্তু আসলে বন্ধুরা, আমাদের জরুরি যেটা দরকার সেটা হলো আমাদের আইসি তোলার আগে আমাদের দরকার আসলে কোন আইসিটা আমি তুলবো, অর্থাৎ রোগ সিলেকশন। সমস্যাটা কোন আইসিতে, কোন রোগের জন্য কোন আইসি তোলার দরকার, এইটা ম্যাক্সিমাম টেকনিশিয়ান কিন্তু জানে না, এবং ম্যাক্সিমাম টেকনিশিয়ানের এই প্রবলেম। তো বন্ধুরা, আমি এই জন্য এই সব বিষয়গুলো আমি নিখুঁতভাবে ডিপলি আপনাদের সঙ্গে আলোচনা করি, এবং স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে কিভাবে এই রোগগুলো সিলেকশন করতে হয় সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি। বন্ধুরা, তারই অনুসরণে আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে দিচ্ছি। আপনারা একটু মন দিয়ে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ইনশাআল্লাহ আপনার কোনো না কোনো উপকার হবে। যদি আপনার উপকার হয় তাহলে এটাকে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকটা টেকনিশিয়ান এটা দেখে উপকৃত হয়। বন্ধুরা, আপনার এই শেয়ারের কারণে যদি কারো উপকার হয় তাহলে আপনিও এই উপকারের জন্য সওয়াবের ভাগী হবেন, আমিও হব। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আজকের আমাদের আলোচনার বিষয় হলো লাইট সেকশন। আচ্ছা, লাইট সেকশন চিনার সর্বপ্রথম আমাদেরকে দরকার হলো লাইট সেকশন চিনার। যে আমরা একটা মাদারবোর্ড ওপেন করলাম, মাদারবোর্ড ওপেন করে আমরা কিভাবে চিনবো যে এটাই লাইট সেকশন? কারণ এরকম তো অনেক ছোট ছোট আইসি আছে, যেমন আধুনিক যেই মাদারবোর্ড গুলো আছে এগুলোতে আরো বেশি বেশি আইসি আছে। তো এই এতগুলো আইসির মধ্যে কোনটা লাইট আইসি? এখন বর্ণীয় স্কিমেটিকে যেমন আমরা বের করে কি করি, এখানে কম্পোনেন্ট নেম আছে, কম্পোনেন্ট নেমে যখন ক্লিক করি তখন আমাদের লাইট আইসির এটা দেখিয়ে দেয়। তো আমাদের মোবাইল মাদারবোর্ডের সব আইসির কিন্তু নাম আবার দেওয়া থাকে না এই বর্ণীয়তে, ঠিক আছে? যেমন ধরেন এর পাশে একটা ছোট্ট আইসি এখানে দেখতে পাচ্ছি, এটার কি নাম দেওয়া আছে? নাম দেওয়া না। এরকম অনেক ছোট ছোট আইসির কিন্তু নাম দেওয়া থাকে না। তো এইগুলো আমরা যারা ক্লাস করি, যে এখানে একটা আইসি আছে, এখানে একটা আইসি, এগুলো কিন্তু নাম দেওয়া নেই। তো যারা আমরা এই দেখেন এখানে একটা আইসি আছে, এখানে একটা আইসি আছে, এটারও নাম দেওয়া নাই। তো যারা আমরা ট্রেনিং প্রাপ্ত এবং ক্লাস করা আছে তারা আমরা সবাই দেখলে চিনতে পারি, কিন্তু চিনার কিছু লক্ষণ আছে, কিছু কৌশল আছে, যে কৌশলগুলো আমরা যখন বুঝে নেব তখন কিন্তু এটা আমাদের জন্য সহজ, ঠিক আছে না? কোনো কাজই কিন্তু কঠিন না যতক্ষণ পর্যন্ত ওর সহজ নিয়মটা না আয়ত্ত করতে পারি। যখনই আমি ওর সহজ নিয়মটা আয়ত্ত করা শিখে যাব তখন ওই কাজটা আমার জন্য সহজ। সাইকেল চালানো কিন্তু একটা কঠিন কাজ, কারণ এর কি ডানে বামে কোনো রকমের কি ঠেকনা নাই, কি বলেন? মাত্র দুইটা চাকা, এই সামনেটা 1 ইঞ্চি, পেছনেরটা 1 ইঞ্চি জায়গা মাটির উপর ঠেকে থাকে, এর উপরে কি চলতে থাকে। এখন বলেন, এই কঠিন কাজটা যতক্ষণ পর্যন্ত আমরা না শিখতে পারছি ততক্ষণ পর্যন্ত কত কঠিন, কিন্তু যখন শিখে গেছি তখন এটা কত সহজ। আচ্ছা, তাহলে আমরা দেখবো হলো আমার সামনে যেটা দেখতে পাচ্ছি, আমাদের বর্ণীয় স্কিমের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি এটা লাইট সেকশন, কিন্তু আমরা চিনবো আসলে অলরেডি কি দিয়ে? অরিজিনালি আমরা এইখানে ধরেন যে হ্যাঁ, এখানে কয়েল এবং ডায়োড, রাইট?
তাহলে এইখানে আমাদের এখানে একটা বুস্ট কয়েল থাকবে, আমাদের মাস্ট বি একটা ছোট্ট আইসি থাকবে, ছোট্ট আইসির পাশে একটা বুস্ট কয়েল থাকবে, ঠিক আছে, এবং তার পাশে একটা ডায়োড থাকবে। এই তিনটা জিনিস অবশ্যই আমাদের কি ফলো রাখতে হবে। এক, 2 নম্বর হলো কয়েলটা হতে হবে অবশ্যই বুস্ট কয়েল, বাক কয়েল না। বাক কয়েল এবং বুস্ট কয়েলের মধ্যে পার্থক্য তো আমরা বুঝি। জি স্যার, জি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বুস্ট কয়েল আছে, ঠিক আছে, আর পাশে একটা কি আছে, ডায়োড আছে। এই রকম একটা ক্যাটাগরি আপনি আর মাদারবোর্ডের কোনো একটা জায়গায় দেখতে পাবেন না যে বুস্ট কয়েল এবং পাশে একটা ডায়োড আর কোনো জায়গায় আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। আর নতুন নতুন সেট দিয়েও দেখে যেগুলা Xiaomi Note 7, Note 11, 12, হ্যাঁ, ওগুলা দেখাবো। ওগুলাতে আবার আপনার নাই, আপনার ওই লাইট আইসি দেখা যাচ্ছে, চার্জিং আইসির মধ্যে ঢোকানো আছে, পাওয়ার আইসির মধ্যে ঢোকানো আছে, ঠিক আছে। ওইগুলো নিয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করব। ও আচ্ছা, এরকম আলাদা নেই? হ্যাঁ, আলাদা আছে, কিন্তু দেখবেন যে এখন আধুনিক যে মাদারবোর্ড গুলো বের হচ্ছে এইগুলোতে লাইট আইসি কারো না কারোর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে। যেমন ডবল পাওয়ার আইসি, ডবল পাওয়ার আইসিতে কি হয়েছে, সেকেন্ড আইসির মধ্যে লাইট আইসি ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে না? ওটা দেখলেন না যে ওর ভিতরে তাহলে কি বুস্ট কয়েল নাই? বুস্ট কয়েল আছে। আচ্ছা, বুস্ট কয়েল আছে। আপনাদেরকে একটা কথা আমি জানাই রাখি, অ্যামোলেড ডিসপ্লেতে কিন্তু বুস্ট কয়েলের প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছেন? কারণ ওখানে সর্বোচ্চ ভোল্ট হলো 7.5, আর আমাদের এই সাধারণ যেগুলো এইগুলোতে লাগে হলো কত, 15 থেকে 45 ভোল্ট, 45 ভোল্ট পর্যন্ত লাগে, ঠিক আছে। তো আমরা আমাদের সাধারণ যে মাদারবোর্ড এটা নিয়ে এখন আলোচনা করছি, তারপরে আমরা অ্যামোলেড ডিসপ্লের যে লাইট সেকশন এবং গ্রাফিক্স সেকশন দুটো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আগে অনেক অপ্রয়োজনীয় ভোল্টেজ ব্যবহার হতো, অপ্রয়োজনীয় ভোল্টেজ, যেমন ধরেন আপনার এলসিডি লাইট, আমরা আগে দেখতাম যে এলসিডির লাইট জ্বলছে কিন্তু আপনার নাই, গ্রাফিক্স নাই, আবার গ্রাফিক্স আছে কি লাইট নাই। ঠিক এখনকার দিনে যদি লাইট হারিয়ে যায় তাহলে গ্রাফিক্সও হারিয়ে যাবে, আবার গ্রাফিক্স হারিয়ে গেলে লাইটও হারিয়ে যাবে, মানে অযথা ভোল্টেজ ব্যবহারই করবে না। কথা বোঝা গেছে? এই যে ভোল্টেজের অপচয়গুলো আস্তে আস্তে রোধ করতে 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 আজকে এই পর্যায়ে আসছে, যার জন্য আমরা কি এক ব্যাটারি দিয়ে বেশি সময় ধরে আমরা মোবাইলটা চালাতে পারছি। তাহলে আমরা এখন যে বিষয়টাতে যাচ্ছি সেখানে যাই। তাহলে আমাদের এখানে যখন কেউ এসে বলল যে ভাই আমার মোবাইলটা চালু আছে, কেউ কল দিলে কল রিংটোন বাজছে, আমি যদি আইডিয়ার পরেও যদি রিসিভ করি তাও রিসিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরে আবার হলো কি আমি কিছু দেখতে পাচ্ছি না, তার মানে আমার মোবাইল চালু আছে কিন্তু লাইট নাই। এখন এই লাইটটা না থাকার জন্য কয়েকটা জিনিস দায়ী থাকে। এক নম্বর হলো যে অনেক সময় দেখা যায় পানিতে পড়ে যায়। এই পানিতে পড়া অবস্থায় কিছু কিছু কাস্টমার, অতি কৌতূহলী কাস্টমার কি করে দেখে কল যাচ্ছে কিনা, আসছে কিনা, চার্জ হচ্ছে কিনা, হ্যাঁ, টেস্ট করতে যায়। এই টেস্ট করতে গিয়ে ঝামেলাটা আরো পাকায়। আবার কিছু কিছু মোবাইল আছে হাতে, বাচ্চাদের হাত থেকে পড়ে যায় বা বড় মানুষের হাত থেকেও পড়ে যায়, পড়ে আছাড় খাওয়ার কারণে হয়, ঠিক আছে না। এখন যে লাইটটা আসছে না, এই ক্ষেত্রে দুইটা জায়গা দায়ী হতে পারে। এক, আনোয়ার ভাই আপনি মুট করে দেন। দুইটা জায়গা এটার জন্য দায়ী হতে পারে। এক নম্বর হলো যদি এলসিডি খারাপ থাকে, ঠিক আছে, এলসিডির যে লাইটটা সেই লাইটটা খারাপ থাকে, আর আরেকটা হলো আমাদের মাদারবোর্ড যদি খারাপ থাকে। এখন এলসিডি খারাপ নাকি মাদারবোর্ড খারাপ, এইটা আমাদেরকে সর্বপ্রথম ডিসাইড করতে হবে। এখন সেক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। যদি লাইট সেকশনের সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা আমাদের দোকানে কিন্তু পরিবর্তন করা পুরানা অনেক মাদারবোর্ড আছে, ঠিক আছে না। যে মাদারবোর্ড গুলো, পুরানা মাদারবোর্ড গুলো আছে, সেই মাদারবোর্ডের গায়ে আমরা যদিও পুরনো তারপরে আমরা কি লিখে রাখবো। কথা বোঝা গেছে? এখন মনে করেন লেখা আছে রেডমি 7, লিখে দিলাম রেডমি 7, এভাবে লিখে লিখে পুরানা যদি লিখে রাখলাম, এতে কি হবে জানেন, দেখা যাবে যে মোবাইলটা হয়তো আষাঢ় দিয়ে ভাঙা, তার মানে কি এক কোণাতে একটু গ্রাফিক্স আছে। আমরা দেখি যে আমাদের মোবাইল মাদারবোর্ড গুলোতে আষাঢ় দিয়ে ভাঙছে, তো এখান থেকে এতটুকু কালো হয়ে গেছে, এদিকে গ্রাফিক্স আছে, আলো আছে, সবই আছে, এগুলো চেঞ্জ করে দিই। এখন লাইট সেকশনে কাজ করতে গেলে আমি যদি ওই ইয়াটা কাজ করি,
আমি যদি ওই ভাঙাচোরা ওই ওই এলসিডিটা যদি আমি এখানে লাগাই, আমার কাছে মনে করেন যে নতুন এলসিডি নাই, বা আমার পাশের আশেপাশে দোকান নাই, সবার তো আশেপাশে দোকান থাকে না। জি স্যার। তো সেক্ষেত্রে ওই 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 পুরানা এলসিডিটা এখানে দিয়ে আমরা চালু করে দেখতে পারি যে এখানে লাইট আসছে কি আসছে না। যদি লাইট আসে, যদি লাইট আসে তাহলে বুঝতে পারছি কি আমার ওই মোবাইলের এলসিডিটা খারাপ আছে। ভাঙাটা দিয়ে যেতে লাইট আছে, তার মানে কি আমার মাদারবোর্ড ওকে আছে, ঠিক আছে না? জি আর তো আমি দেখলাম যে আমার এখানে এলসিডিটা লাগালাম, লাগিয়ে দেখলাম যে আমার আলো নাই। আর যাদের আমাদের দোকানের আশেপাশে এলসিডি বিক্রির দোকান আছে তাদের জন্য তো অনেক সুবিধা, সেখানে গেলাম একটু চেক করে নিলাম। তো জি এই লাইট আইসির এখানে ফার্স্টে আগে কোন ভোল্টেজটা মাপবো? আমরা আগে প্রথমে মাপবো হলো অ্যানোড পয়েন্ট, যেটা 1 নম্বর। জি 1 নম্বর পিন, এটা আমাদের যদি দেখি যে ওই মডেলটা আমাদের বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামে আছে, তাহলে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামটাকে আমরা আগে ওপেন করে নেব। ওপেন করে সেই মাদারবোর্ডটা আমরা এখানে বের করব। বের করে লাইট সেকশনে ক্লিক দিলে, হার্ডওয়্যার সলিউশনে ঢুকে লাইট সেকশন, এলসিডি লাইট সেকশনে ক্লিক দিলে এইরকম একটা পেজ চলে আসবে, ঠিক আছে না? জি এরকম যখন একটা পেজ চলে আসবে তখন এইখানে আমাদের দেখার জায়গা হলো এলইডি অ্যানোড লেখা আছে যে জায়গাটা, এলইডি অ্যানোড লেখা আছে যে জায়গাটা, এই পিনটাকে আগে আমরা চেক করব। সেক্ষেত্রে আমরা ব্যাটারি লাগিয়েও চেক করতে পারি, আবার চার্জার লাগিয়েও চেক করতে পারি, ঠিক আছে? জি স্যার। জি অনেক সময় অনেক কাস্টমার দেখা যাচ্ছে যে মোবাইলটা নষ্ট হয়ে গেছে, ফেলে রাখছে 2 মাস, জি 2 মাস ফেলে রাখার পর তারপরে আপনার কাছে আসছে। তো এইগুলো দেখা যায় কি ওর হয়তো আমার কাছে টাকা ছিল না, মনে করছে কিছু টাকা সংগ্রহ করে তারপর যাবো হুমায়ুন ভাইয়ের কাছে মেরামত করে নিয়ে আসি। জি এখন ওই 2 মাসের মধ্যে দেখা গেল সব চার্জ শেষ। জি তো এই মোবাইলগুলোকে আমরা কি চার্জার ঢুকে চেক করতে পারি। জি স্যার। এখন আমি মোবাইলের মাদারবোর্ডে চার্জার লাগালাম অথবা ব্যাটারি লাগালাম, লাগায়ে এবার আমরা বর্ণীয় স্কিমেটিক দিয়ে দেখে নিলাম যে এইখানে পয়েন্ট হলো এলইডি অ্যানোড পয়েন্ট এইটা। এইবার সর্বপ্রথম এইখানে আমরা ভোল্টেজটা চেক করব। এইখানে ভোল্টেজ থাকবে ভিপিএস ভোল্টেজ, এই ভোল্টেজটা কিন্তু এইখানে আসবে। এখন এইখানে যদি ভোল্টেজ না আসে, এখানে যদি আমরা ভোল্টেজটা না পাই, তাহলে আমরা আমাদের এখন আর এলসিডি আগে দরকার হচ্ছে না, আমাদের কি মাদারবোর্ড আগে ঠিক করতে হবে। জি লাইট কথা বলে গেছে? জি লাইট সেকশন চলছে। জি স্যার। এইখানে যদি আমরা ভোল্টেজটা না পাই, তাহলে কি আমাকে আর এলসিডি পিছনে দৌড়ানোর প্রয়োজন নাই, আমাকে আগে মোবাইল মাদারবোর্ড আগে দেখতে হবে। তার মানে আমার সমস্যা মোবাইল মাদারবোর্ডে আসে। এরকম আপনি খুব কম পাবেন যে মাদারবোর্ডেও সমস্যা, এলসিডিও সমস্যা, খুব কম। জি স্যার। যদি এলসিডি ঠিক থাকে তাহলে দেখা যায় মাদারবোর্ডের সমস্যা, মাদারবোর্ড ঠিক থাকলে এলসিডির সমস্যা, এটা বেশি। জি তবে খুব কম পাওয়া যায় যে মাদারবোর্ডের সমস্যা আছে আবার এলসিডিতেও সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে ফার্স্টে কি করব? ফার্স্টে হলো এলইডি অ্যানোড, এখানে ভোল্টেজ থাকবে কত? জি স্যার 3.7 থেকে 4.2। 3.7 থেকে 4.2। এখানে যদি ভোল্টেজ না পাই, তখন আমরা চেক করব হলো এখানে জিআর ভ্যালু। কি চেক করব? জিআর ভ্যালু স্যার। এইবার আমরা কি আসবো? এবার আমরা কুল টেস্টিং এ আসবো। কুল টেস্টিং এ এসে দেখবো যে জিআর ভ্যালু ঠিক আছে কি না, ঠিক আছে? জি এইবার জিআর ভ্যালু চেক করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একবারে শর্ট, ঠিক আছে আনোয়ার ভাই? জি জিআর ভ্যালু চেক করতে এসে দেখলাম যে একবারে 000। আমাদের মিটার কি করছে? 000, তার মানে কি এই লাইন শর্ট আছে। জি এই লাইন যদি শর্ট থাকে তাহলে কি কি দায়ী হতে পারে? 1 নম্বরে হলো এখানে দেখেন একটা ক্যাপাসিটর আছে, জি প্যারালাল একটা ক্যাপাসিটর আছে না? জি এখানে একটা প্যারালাল ক্যাপাসিটর আছে। এই ক্যাপাসিটর যদি শর্ট হয় তাহলে আপনার এই ভোল্টেজ একবারে পুরোপুরি বসে যাবে, ঠিক আছে? জি আরেকটা ক্যাপাসিটর আছে এইখানে, এই ক্যাপাসিটর যদি শর্ট হয়ে যায় তাহলে এই ভোল্টেজ পুরোপুরি বসে যাবে এবং জিআর ভ্যালু শর্ট দেখাবে। জি কথা বোঝা গেছে? জি স্যার। আরেকটা ক্যাপাসিটর আছে হলো এইখানে। তাহলে আমরা এবার দেখবো কি কি ক্যাপাসিটর গুলো দেখবো। যদি দেখি যে ক্যাপাসিটর কোনো একটা শর্ট আছে, অথবা ক্যাপাসিটর গুলোকে আমরা দরকার হলে মাত্র 2-3টা ক্যাপাসিটর দরকার হলে এখান থেকে তুলে নিয়ে মাপবো। জি স্যার। তুলে নিয়ে মেপে দেখবো যে এটা শর্ট দেখাচ্ছে কিনা। আনোয়ার ভাই মোট করে দেন। এইবার যদি দেখি যে না, জিআর ভ্যালু আমার একেবারেই নাই, কি নাই? জিআর ভ্যালু একেবারেই নেই। জিআর ভ্যালু যদি একেবারে না থাকে তাহলে কি কি দায়ী দেখেন।
জিআর ভ্যালু একেবারে যদি না থাকে তাহলে এই কয়েলটা অবশ্যই কাটা, অথবা এই ডায়োডটা অবশ্যই কাটা, অথবা এই বুস্ট কয়েলটা অবশ্যই কাটা। এই তিনটার মধ্যে যে কোনো একটা কেটেছে, যার জন্য জিআর ভ্যালু নাই। কথা ক্লিয়ার? জি যদি ওখানে দেখেন কোনো জিআর ভ্যালু নাই, কোনো জিআর ভ্যালু না থাকলে ভোল্টেজ যাবেই না, ঠিক আছে না? তো এখানে দেখলেন যে জিআর ভ্যালু একবারে কিছুই নাই, একবারে কি একেবারে নাই, ওপেন লোড ওএল দেখাচ্ছে, ওএল ওপেন লোড, কোনো জিআর ভ্যালু নাই। এইবার তাহলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, সিরিয়াল বাই সিরিয়াল আগে দেখবেন যে এই জায়গায় এই কয়েল ঠিক আছে কিনা। যদি দেখেন এই কয়েল ঠিক আছে, এবার দেখবেন কি ডায়োড ঠিক আছে কিনা, তারপর দেখবেন বুস্ট কয়েল কাটা কিনা। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বুস্ট কয়েল কাটে। তাহলে এই কয়েলটা যদি খারাপ থাকে, যদি ভালো থাকে, ডায়োড ভালো থাকে, তাহলে কি বুস্ট কয়েল কাটা। যদি বুস্ট কয়েল ভালো থাকে, ডায়োড ভালো থাকে, কয়েলও ভালো আছে, কিন্তু কি নাই, মান নাই। যদি এই তিনটাই ভালো থাকে তাহলে অবশ্যই জিআর ভ্যালু থাকবে। কথা বোঝা গেছে? এই তিনটাই যদি ভালো থাকে তাহলে অবশ্যই জিআর ভ্যালু থাকবে, কিন্তু ভোল্টেজ নাও থাকতে পারে। যদি ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, যে ভোল্টেজ জিআর ভ্যালু আছে কিন্তু ভোল্টেজ নাই, ঠিক আছে না? সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখবো যে এইখানে ভিপিএস ভোল্টেজ আছে কিনা। আমাদের ভিপিএস ভোল্টেজটা আসছে কোথায় থেকে? পাওয়ার পাওয়ার সেকশন বা চার্জিং আইসির আউটপুট থেকে, চার্জিং আইসির আউটপুট বা পাওয়ার আইসির ইনপুট, যাই হোক ভিপিএস ভোল্টেজ। এখন ভিপিএস ভোল্টেজটা এখানে যদি দেখবো যে এখানে ভিপিএস ভোল্টেজ আছে কিনা। যদি এখানে ভিপিএস ভোল্টেজ আছে কিন্তু এই পাশে নাই, তার মানে কি এইখানে আবার একটা কয়েল আছে, ঠিক আছে? এখানে ভিপিএস ভোল্টেজ আছে, আবার কয়েল, ওইটা কি কয়েল নিচে যেটা ছিল? হ্যাঁ, এটা একটু বড় সাইজ, এটা ছোট সাইজ, এটাই। জি আচ্ছা। এইবার দেখবো যে এই কয়েলটা খারাপ কিনা। যদি দেখি যে এই কয়েলটা ঠিক আছে, তার মানে কি ভিপিএস ভোল্টেজ আসছে না। জি স্যার। তো ভিপিএস ভোল্টেজ কেন আসছে না, এবার আমরা যাব ভিপিএস এর দিকে, ঠিক আছে? এবার আমরা কি করব, বিট ম্যাপে ঢুকবো, ঢুকে দেখবো লাইনটা কোথায়। এখানে যেমন টানা আছে, অন্য জায়গায় নাও টানা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা বিট ম্যাপে ঢুকে দেখে নেবো। আর যদি এভাবে থাকে তাহলে আমরা বুঝতে পারছি যে এই জায়গা থেকে এই জায়গায় আসছে। তাহলে এইখানে আর কোনো কিন্তু জাম্পার নাই, এখানে আর কোন রকমের ব্রিজ নাই, আছে? হ্যাঁ, তাহলে এখান থেকে কি হচ্ছে, সরাসরি এখান থেকে গিয়ে এখানে আসছে। তাহলে এখানে যদি ভিপিএস ভোল্টেজ না থাকে তাহলে কিন্তু আমাদের এখানে ভিপিএস সাথে কি জানি একটা আছে, ওই যে কালো, এটা কি স্যার? হ্যাঁ এটা, এই না, এই যে এটা কালো, এটা এইটা এটা তো আমাদের কাজ না, এটা আমাদের কাজ না, ঠিক আছে? আচ্ছা, এটা এই টাচ করছে, বাট এই টাচ করে গেছে এটাই, কিন্তু এটা লাইট সেকশনের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা হলো চার্জিং সেকশনের সাথে সম্পর্ক। আচ্ছা, এইখানে যদি দেখা যায় আমাদের, যদি এখানে ভিপিএস ভোল্টেজ না থাকে তাহলে এখানেও কিন্তু ভিপিএস ভোল্টেজ থাকবে না। এখানে যদি ভিপিএস ভোল্টেজ না থাকে, এখানে যদি ভিপিএস ভোল্টেজ না থাকে, তাহলে মোবাইল কি আমার চালু হবে না। চালু আছে কিন্তু লাইট নাই, তার মানে আমার এখানে অবশ্যই ভিপিএস ভোল্টেজ থাকবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা অবশ্যই এই জায়গাতে ভিপিএস ভোল্টেজ থাকবে। তাহলে দেখা গেল যে আমার এখানে ভিপিএস ভোল্টেজ আছে কিন্তু এই পাশে নাই, তার মানে কয়েল কাটা। তাহলে এখানে ভিপিএস ভোল্টেজ আছে, এখানেও ভিপিএস ভোল্টেজ আছে, কিন্তু এই পাশে নাই, তার মানে হলো কি আমার বুস্ট কয়েল কাটা, বুস্ট কয়েল কাটা। তারপরে আমরা যদি আরেকটু সামনে আগাই, দেখা গেল যে আমাদের এখানে ভিপিএস ভোল্টেজ আছে কিন্তু এই পাশেও আছে, এই পাশে নাই, তার মানে কি আমার ডায়োড কাটা। এখানেও আছে কিন্তু কি এই পাশে নাই, বা ওই যে ওই যে পিন আমাদের সেই পিনে নাই, তাহলে তার মানে কি কয়েল কাটা। যদি আপনার লাইটিং সেকশন আলা যদি কোনো মাদারবোর্ড থাকে, যদি লাগান সবচেয়ে বেটার। যদি না পান তাহলে অন্য জায়গা থেকে লাগাতে পারেন, কিন্তু আপনার প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, আমাদের ডায়োডটা কি এরকম না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ডায়োডটা কিন্তু এইভাবে আছে, এইভাবে আছে। এই ডায়োডটা আছে হলো এইভাবে, পজিটিভটা ছিল হলো এই পাশে, পজিটিভটা ছিল এই পাশে, কিন্তু আমরা ঘুরাই ওই পাশে লাগাইছি। আমরা পরবর্তীতে যখন লাগাইছি তখন লাগাতে গিয়ে কি করছি, উল্টা লাগাইছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ভোল্টেজ বুস্ট করবে না, এখানে ভোল্টেজ বৃদ্ধি হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে এই মাথায় ভোল্টেজটা কত পাবো? এই মাথায় আমরা 3.7 থেকে 4.2 স্যার।
4.2 থাকবো মোবাইলটা অফ অবস্থায়, ঠিক আছে। আর মোবাইলটা যখন চালু করব তখন এখানে ভোল্টেজটা কত পাবো? 15 থেকে 45 পাবো না স্যার? 15 থেকে 45 পাবো। তো আমরা কখন 15 পাবো আর কখন 45 পাবো? ডিসপ্লে চালু না থাকলে 15 পাবো, আর চালু করে দিলে তখন ডিসপ্লেতে অনেক ভোল্টেজ পাবো আর কি, ডিসপ্লে লাগায় দিলে। এটা ঠিক না, ভুল। এবার আমি বলি যে কখন কম পাবো কখন বেশি পাবো। আমরা ডিসপ্লের এই যে এটা বাড়াই কমাই না? জি স্যার। এই যে আমাদের ডিসপ্লে লাইটটা এটা কমাই দিলাম, কমে গেল, আরো কমাইলাম, কমে গেল, আরো কমাইলাম, কমে গেল। এবার হলো কত? 15, ঠিক আছে। এবার একটু বাড়াই দিলাম, একটু আলো বাড়লো, আরেকটু বাড়াইলাম, আরেকটু বেশি হয়েছে, আরেকটু বাড়াইলাম, আরেকটু বেশি হয়েছে, একবার ফুল দিয়ে দিলাম, এবার ফুল আলো, ঠিক আছে না? এইবার একবারে 45। কথা বোঝা গেছে? এইটাই কখন 15 পাবো আর কখন 45 পাবো এটা নির্ভর করবে আমি আমার লাইটের এই অ্যাডজাস্টমেন্ট কত করে রাখছি। কথা ক্লিয়ার? জি। তাহলে এইখানে যদি অ্যাডজাস্টমেন্ট সর্বোচ্চ করা থাকে তাহলে আমরা এখানে পাবো কি 45, যে মিডিল থাকে তাহলে কত? হয়তো 20 পেতে পারি, 25 পেতে পারি, 30 পেতে, যেটাই হোক। 15 বেশি পাইলেই হলো। 15 বেশি পাইলেই জানবো যে আমাদের এলসিডি লাইটটা জ্বলবে, ঠিক আছে। এখন দেখা গেল যে এই জায়গাতে আপনার জিআর ভ্যালু ঠিক আছে, আমাদের কয়েল ঠিক আছে, ডায়োড ঠিক আছে, আমাদের বুস্ট কয়েল ঠিক আছে, আমাদের ভিপিএস ভোল্টেজ ঠিক আছে, ভিপিএস ভোল্টেজ ঢুকছে, পাশ দিয়ে বেরিয়ে একবারে কানেক্টর পর্যন্ত আসছে, কিন্তু আমাদের এলসিডি লাইট জ্বলছে না। এরকম প্রবলেম তো আসতে পারে। জি স্যার। আসতে পারে মানে কিনা আসে। এখন আমরা কোন জায়গা দেখব? এইবার আমরা দেখব আমাদের একটা পয়েন্টে আমরা আলোচনা করছি এতক্ষণ পর্যন্ত, সেটা হলো কি এলইডি অ্যানোড। বুঝলাম না, জিআর ভ্যালু তো বলেন না, কত জায়গায় কত থাকতে পারে স্যার এভারেজ? এখানে জিআর ভ্যালু আপনার 300 থেকে 500 এর মধ্যে থাকবে, ঠিক আছে। জি স্যার। 300 থেকে 500 এর ভিতরে জিআর ভ্যালুটা থাকবে। ঠিক আছে। এইবার আমরা দেখব যে ক্যাথোড লাইনে ঠিক আছে কিনা, ঠিক আছে। এখানে ক্যাথোড লাইন অনেক সময় শর্ট হয়ে যায়, একবারে পুরোপুরি শর্ট হয়ে যায়। এইখানে ক্যাথোড লাইনটা দেখেন আসছে কোথায় থেকে? এখানে একটা রেজিস্টর হয়ে, জি, এখানকার গ্রাউন্ডটা রেজিস্টর হয়ে এখানে আইসি কে দিয়েছে। আবার এটা আসছে হলো এইখানে ক্যাথোড এবং অ্যানোড দুইটা মিলে কি আমাদের লাইট সেকশন চলে। তাহলে আমরা এইখানে আরেকটা জায়গা পেলাম কি ক্যাথোড সেকশন। এইখানে কিন্তু এই রেজিস্টারটা অনেক সময় খারাপ হয়ে যায়, এই রেজিস্টারটা কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়। এই রেজিস্টার যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের অ্যানোড লাইন ঠিক আছে, কিন্তু ক্যাথোড লাইন না থাকার কারণে আমাদের এলসিডি লাইট কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এই রেজিস্টারটা কেটে গেছে কিনা। এই রেজিস্টারটা কিন্তু শর্ট হয় কম, কেটে যায়, মানে শর্ট হয় না, খালি কেটে যায়। এইখানে অ্যানোড মানে কি? এটা গ্রাউন্ড, এই পাশ দিয়ে গ্রাউন্ড ঢুকছে, এখানে তো ভোল্টেজ পাবেন না। এখানে আপনাকে জিআর ভ্যালু মাপতে হবে, ঠিক আছে। না না, এটা জিআর ভ্যালু আপনি এটা সবচাইতে উত্তম হলো, এটা যেহেতু ক্যাথোড লাইনে আছে সবচাইতে উত্তম হলো এই রেজিস্টারটাকে তুইলে মাপা। সবচেয়ে উত্তম হলো এই রেজিস্টারটাকে তুইলে মাপা যে রেজিস্টারটা ওকে আছে কিনা। অন্য মান অধ্যয় হইতে পারে নাকি স্যার? অন্য মান বলতে মানে দেখা যাচ্ছে এটা প্যারালালে আছে, যদি চেক করতে গেছে একটা মান আসতে পারে আর কি অন্য ইয়াতে স্যার, এরকম কি? জি জি জি, মান সঠিক দেখো না। যে কোনো রেজিস্টার মাদারবোর্ডে থাকা অবস্থায় আপনি যখনই মাপবেন ওর সঠিক মান পাবেন না। স্যার এটা কি স্যার প্যারালালের ক্ষেত্রে নাকি স্যার ইয়ার ক্ষেত্রে? স্যার আপনি প্যারালাল সিরিজ যে ক্ষেত্রেই থাক, যে কোনো এক সাইড আপনাকে তুলতে হবে। যে কোনো এক সাইডের কানেকশন ডিসকানেক্ট করলে তাহলে আপনি পুরো মানটা বুঝতে পারবেন, তাছাড়া আপনি আর ফুল মান আপনি কখনোই শো করবে না। বুঝছি স্যার। জি, যে কোনো এক সাইড আপনি ডিসকানেক্ট করে দেন তাহলে আপনি পাবেন, কারণ দুই সাইড যদি কানেক্ট করা থাকে পাবেন। আচ্ছা ঠিক আছে, আজকে সময় শেষ, আগামী কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক।